রাত গভীর, চাঁদের আলোয় ভেজে আছে জাপানের এক দুর্গ। চারপাশে পাহারা, সবকিছু নিখুঁত। হঠাৎ একটা শব্দ, খুব হালকা, যেন বাতাস নড়েছে। একজন প্রহরী ঘুরে তাকানোর আগেই তার চোখ অন্ধকার হয়ে যায়। সে মাটিতে পড়ে যায়, কিন্তু কোনো শব্দ নেই। দেয়ালের ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একজন মানুষ। কালো নয়, মাটির রঙের পোশাক, চোখে কোনো আবেগ নেই। এই মানুষটি যুদ্ধ করতে আসেনি, সে এসেছে অদৃশ্য থাকতে। সে একজন নিনজা। নিনজাদের ইতিহাস গৌরব দিয়ে শুরু হয় না, শুরু হয় ভয় দিয়ে। কারণ তারা ছিল এমন যোদ্ধা যাদের দেখা মানেই যুদ্ধ নয়, আর যাদের নাম শোনা মানেই মৃত্যু নয়, বরং অনিশ্চয়তা। জাপানের সামন্ত যুগে যখন সামুরাইরা সম্মানের জন্য যুদ্ধ করত, ঠিক তখন ওই নিনজারা যুদ্ধ করত বাস্তবতার জন্য। তারা তলোয়ার উঁচিয়ে চিৎকার করত না, তারা অপেক্ষা করত, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। নিনজাদের আসল নাম ছিল শিনোবি, মানে যে সহ্য করতে জানে। ক্ষুধা, ব্যথা, ভয় সবকিছু। জাপানের পাহাড়ি অঞ্চল ইগা আর কৌগায় জন্ম নেয় এই মানুষগুলো। এখানে কোনো শক্তিশালী শাসক ছিল না, মানুষ নিজেরাই নিজের নিরাপত্তা নিশ্চিত করত। সেই প্রয়োজন থেকেই জন্ম নেয় এমন যোদ্ধা যারা শক্তিতে নয়, বুদ্ধিতে বাঁচবে। একজন নিনজা শিশু ছোটবেলা থেকেই শেখে নিঃশব্দে হাঁটতে, অন্ধকারে দেখতে এবং ধীরে শ্বাস নিতে। আর সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা, ধরা পড়লে বাঁচার চেষ্টা করবে না। নিনজারা অস্ত্র ব্যবহার করত, কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল মস্তিষ্ক। ধোঁয়া, আগুন, বিষ, ছদ্মবেশ সবই ছিল যুদ্ধের অংশ। একজন নিনজা আজ কৃষক, কাল সন্ন্যাসী, পরশু ব্যবসায়ী। কারণ নিনজা জানত, যদি তুমি চেনা হয়ে যাও, তুমি শেষ। সামুরাইরা নিনজাদের ঘৃণা করত, কারণ নিনজারা পেছন থেকে আঘাত করত, নিয়ম মানত না। কিন্তু যুদ্ধের সময় ঠিক এই নিনজাদেরই দরকার পড়ত। দুর্গের নকশা জানতে হবে, শত্রুর দুর্বলতা, রাতে কাউকে সরিয়ে দিতে হবে। নিনজা আসত, কাজ শেষ করত, আর মিলিয়ে যেত অন্ধকারে। 1581 সাল, জাপানের সবচেয়ে ভয়ঙ্কর নেতা ওদা নোবুনাগা, সে সিদ্ধান্ত নেয় এই ছায়ার যোদ্ধাদের শেষ করতে হবে। ইগা অঞ্চলে চালানো হয় ভয়াবহ আক্রমণ। গ্রাম পুড়ে যায়, পরিবার ভেঙে যায়, নিনজারা ছত্রভঙ্গ হয়ে যায়। অনেকে মারা যায়, অনেকে সাধারণ মানুষ হয়ে যায়, আর ইতিহাসের চোখে নিনজারা হারিয়ে যায়। ভোর হওয়ার আগের সময় আকাশে তখনও আলো ফোটেনি। জাপানের এডো শহরের এক প্রাসাদের সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে 47 জন মানুষ। কারো মুখে ভয় নেই, কারো চোখে অনিশ্চয়তা নেই। তারা জানে আজকের সূর্য তাদের জন্য উঠবে না, তবুও তারা দাঁড়িয়ে আছে, কারণ তারা সামুরাই। এই 47 জন মানুষ এখনো ইতিহাসে পরিচিত 47 রোনিন নামে। কিন্তু এই এক রাত বুঝতে হলে আমাদের ফিরতে হবে সামুরাইদের জন্মের শুরুতে। ভোরের কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একজন যোদ্ধা। তার পিঠে ধনুক, কোমরে 2টি তলোয়ার, একটি লম্বা, একটি ছোট। হেলমেটের নিচে তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে কোনো দুর্বলতা নেই। সে শুধু একজন সৈনিক নয়, সে একজন সামুরাই। জাপানের ইতিহাসে সামুরাই মানে শুধু যুদ্ধ নয়, সামুরাই মানে ছিল শাসন, দায়িত্ব, কর সংগ্রহ, ধর্ম, সংস্কৃতি এবং সম্মানের নামে আত্মত্যাগ। সামুরাইদের শক্তি আসে শুধু তলোয়ার থেকে নয়, তাদের শক্তি আসে শাসন ব্যবস্থা থেকে। দাইমো, এই শক্তিশালী জমিদার ও যুদ্ধপ্রধানরা নিয়ন্ত্রণ করত পুরো অঞ্চল। সামুরাইরা ছিল তাদের ব্যক্তিগত সেনাবাহিনী, তাদের প্রশাসক, এমনকি অনেক সময় কর সংগ্রাহকও। গ্রাম থেকে চাল, ধান, কর সব সংগ্রহ করত সামুরাইরা, কারণ শুধু যুদ্ধ নয়, রাষ্ট্র চালানো ছিল তাদের দায়িত্ব। এই শক্তিশালী যোদ্ধা শ্রেণীর উত্থানের পেছনে ছিল একটি নাম, মিনামোতো। দাইমো মিনামোতো গোষ্ঠী জাপানের সামুরাই শাসনের ভিত গড়ে তোলে। তারাই প্রথম দেখায় কিভাবে তলোয়ার দিয়ে শুধু যুদ্ধ নয়, কিভাবে দেশ শাসন করা যায়। কিন্তু একজন সামুরাই তৈরি হতো রক্ত দিয়ে নয়, তৈরি হতো কঠিন প্রশিক্ষণ দিয়ে। শৈশব থেকেই শুরু হতো ট্রেনিং। শরীর, মন আর আত্মা তিনটাকেই বানানো হতো অস্ত্র। জুডো, কারাতে, আইকিডো, এই মার্শাল আর্টগুলো শুধু মারার জন্য নয়, এগুলো শেখাতো শরীরের নিয়ন্ত্রণ, রাগের নিয়ন্ত্রণ এবং নিজের উপর সম্পূর্ণ কর্তৃত্ব। কারণ একজন সামুরাই জানতো যে নিজেকে হারায় সে যুদ্ধে আগেই হারে। এই সব কিছুর পেছনে ছিল একটি সময়, সেনগোকু জিদাই, জাপানের সবচেয়ে রক্তাক্ত যুগ।
গৃহযুদ্ধ, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই। প্রতিদিন দুর্গ পড়ত, প্রতিদিন যোদ্ধারা মরত। ক্ষুধা, রোগ, মহামারী সবকিছু মিলিয়ে জীবন ছিল সস্তা। অনেক সামুরাই না খেয়ে থাকত, রোগে ভুগত, তবুও যুদ্ধ করত, কারণ তাদের কাছে জীবনের চেয়ে বড় ছিল কর্তব্য। এই রক্তাক্ত যুগেই জন্ম নেয় একজন কিংবদন্তি, মিয়ামোতো মুসাশি। 2 তলোয়ার হাতে অগণিত দ্বন্দ্বে অপরাজিত। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক। তিনি শেখান তলোয়ার শুধু হাতে নয়, তলোয়ার থাকতে হয় মাথায়। আজও জাপানে মুসাশি মানেই নিখুঁত যোদ্ধার প্রতীক। একজন সামুরাই সবসময় বহন করত 2টি তলোয়ার। একটা লম্বা তলোয়ার, এর নাম কাটানা, আর একটা ছিল ছোট তলোয়ার, এর নাম ওয়াকিজাশি। এই ছোট তলোয়ারটা শুধু যুদ্ধের জন্য ছিল না, সম্মান হারালে শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তলোয়ারই ব্যবহার করত সামুরাইরা। এটাই ছিল তাদের শেষ সম্মানের চিহ্ন। তাদের অস্ত্রের মধ্যে ছিল তলোয়ার, ধনুকতীর, বর্ম এবং হেলমেট। প্রতিটি জিনিসে ছিল প্রতীক। প্রতিটি জিনিস বলতো এই মানুষটি মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু সামুরাই শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল শিল্পী। বৌদ্ধ ধর্ম শেখাতো ধ্যান, হিন্দু ধর্ম শেখাতো প্রকৃতির প্রতি শ্রদ্ধা। ক্যালিগ্রাফি, সুন্দর লেখাকে তারা মানত আত্মার প্রকাশ। আর একটা ফুল ছিল সাকুরা, যাকে আমরা বলি চেরি ব্লসম। এই ফুল খুব অল্প সময়ই ঝরে পড়ে। সামুরাইরা সাকুরাকে ভালোবাসত কারণ তারা বিশ্বাস করত জীবনও সাকুরার মতোই সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী। সামুরাইদের জীবন চলত বুশিতো নীতিতে। সম্মান, আনুগত্য, সাহস, আত্মত্যাগ। এই নীতি ভাঙলে একটাই পথ খোলা থাকত, সেপ্পুকু। নিজের পেট কেটে নিজেই নিজের জীবন শেষ করা, কারণ তাদের কাছে অসম্মান ছিল মৃত্যুর থেকেও বড় শাস্তি। যখন কোনো সামুরাই তার প্রভুকে হারাতো, সে আর সামুরাই থাকতো না, সে হয়ে যেত রোনিন, একজন নেতৃহীন যোদ্ধা। কোনো প্রভু নেই, কোনো আদেশ নেই, শুধু নিজের পথ আর নিজের ভাগ্য। রোনিনদের জীবন ছিল অনিশ্চিত, সমাজে তাদের সম্মান কম। তবুও কিছু রোনিন ইতিহাসে অমর হয়ে গেছে, যেমন 47 রোনিন, যারা সম্মানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। এরপর আসে এক মানুষ, টোকুগাওয়া ইয়েয়াসু। তিনি জাপানকে একত্র করেন। দীর্ঘ শান্তির যুগ শুরু হয়। যুদ্ধ কমে যায়, সামুরাইদের যুদ্ধের প্রয়োজন কমে যায়। তারা ধীরে ধীরে প্রশাসক, আমলা, অফিসারে পরিণত হয়। তলোয়ার থাকে কিন্তু ব্যবহার কমে যায়। অবশেষে আসে মেইজি রেস্টোরেশন। জাপান আধুনিক হয়, পশ্চিমা সেনাবাহিনী, বন্দুক, নতুন আইন। সামুরাই শ্রেণী বিলুপ্ত হয়, তাদের তলোয়ার কেড়ে নেওয়া হয়, তাদের বিশেষ অধিকার শেষ হয়ে যায়। একটা যুগ শেষ হয়ে যায়।